গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, আজকে আমরা আমি তোমাদের ভূগোল শিক্ষক। তো আজকে আমরা ভূগোলের একটা নির্দিষ্ট অধ্যায় সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমি তোমাদের বলবো, সেটা তোমরা শুনবে, এবং যদি মাঝখানে যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই সেটা জানাবে, ঠিক আছে? আমি মানস বর্মন। চলো আজকের নতুন ক্লাস আমরা শুরু করি। তো আজকে নতুন ক্লাস শুরু করার আগে আমি তোমাদের জাস্ট একটু আগের ক্লাসে যেটা আমরা পড়েছিলাম, যে বিভিন্ন পাহাড় সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছিলাম। কোথায় ভারতবর্ষের ভূপ্রকৃতি হিসেবে পাহাড় পর্বত, কোথায় কেমন ভাবে কিভাবে লক্ষ্য করা যায়, কি কি পাহাড় আমরা দেখতে পাই, সেগুলি আমরা জেনেছিলাম। ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমাদের পাহাড়ের পরেই সব থেকে যদি উচ্চ যদি আমরা ভূমিরূপ আমরা হিসেবে পাহাড়কে বর্ণনা করি, তাই তো? সবচেয়ে উচ্চে আমরা পাহাড়কে দেখতে পাই, তাই তো? পাহাড়ের পরে আমাদের যে অংশটুকু লক্ষ্য করি ভূমিরূপ হিসাবে, সেটা কি বলতো? কি মনে হতে পারে সেটা তোমরা বলো তো স্টুডেন্টস। তারপরে একটা নির্দিষ্ট ভূমিরূপ আমরা দেখতে পাই, ঠিক পাহাড়ের মতো অতটা উঁচু নয়, আবার সমভূমির মতো অতটা সমতল বা নিচু এলাকায় অবস্থান করে না, ঠিক এর মধ্যবর্তী একটা জায়গায় অবস্থান করেন। ঠিক আছে। তো আমি বলছি জিনিসটা, দেখো এই যে টেবিলটা, বা আমাদের ক্লাসরুমে বা আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গায় এরকম টেবিল আমরা দেখতে পাই। সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা। বা এরকম টেবিল সবাই দেখেছো বাড়িতে, ক্লাসে, বিভিন্ন জায়গায়। যে টেবিলটাকে দেখে কি মনে হচ্ছে তোমাদের? এই টেবিলটাকে কি আমরা কোনো ভূমিরূপের সঙ্গে এর একটা তুলনা করতে পারি? খানিকটা দেখতে, সেই জন্য আমি এটাকে উদাহরণস্বরূপ তোমাদের সামনে রেখেছি। দেখো এই টেবিলটা যেমন আছে, টেবিলের চারটি পায়া ধরে টেবিলটা খাড়া ভাবে অবস্থান করছে। টেবিলের যে প্রান্ত ভাগগুলি আছে, প্রান্ত ভাগ থেকে, ওখান থেকে যদি কোনো কিছু নিচের দিকে পড়ে যায়, মেঝেতে পড়ে যায় মাধ্যাকর্ষণের টানে, সেইটা খুব দ্রুত হারে পড়ে যাবে। কারণ কেন বলতো? এই যে ঢালটা, টেবিলের প্রান্তভাগের ঢাল কত আছে এখানে প্রায় বলতো, যদি ওখান থেকে ভূপৃষ্ঠের ঢাল আমরা দেখতে পাই প্রায় 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তার মানে খাড়া ভাবে অবস্থান করছে। ঠিক আছে। এবং উপরের অংশটা, উপরিতলটা দেখো প্রায় সমতল এবং সুবিস্তৃত বিরাট অংশ জুড়ে অবস্থান করে। তো আজকে আমাদের পাঠ্য বিষয়, বা তোমরা বিভিন্ন ভাবে বিভিন্ন নাম শুনেছো, যেমন আমরা বিভিন্ন 7-8 পড়ার সময় আমরা জেনেছি যে ছোটনাগপুর মালভূমি, নাম শুনেছো তো? এই অঞ্চলে ভারতবর্ষের ব্যাপক খনিজের একটা অংশ পাওয়া যায়, একে খনিজ ভাণ্ডার বলা হয়। এবং বিভিন্নভাবে পর্যটন শিল্প বা বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্রগুলো যেগুলো দেখো, তারও কিছু কিছু অংশ কিন্তু এই অংশে লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো আজকে আমরা মালভূমি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে। এই যে মালভূমির ছবিটা আমি এখানটাতে দিয়েছি, দেখো এখানটাতে এই ছবিটার মধ্যে একটা বৃহৎ অংশ জুড়ে সুবিস্তৃত সমতল অংশ লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু অংশে ঢেউ খেলানো একটা ভূমিরূপ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো প্রথমেই মালভূমি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আরো একটু জানবো। মালভূমি কাকে বলে? তার একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, যে এই বৈশিষ্ট্যগুলো এই ভূমিরূপের মধ্যে লক্ষ্য করা যায় বলে আমরা নির্দিষ্ট এই ভূমিরূপটাকে মালভূমি বলে চিহ্নিত করছি। সংজ্ঞাতে কি বলা আছে? সংজ্ঞাতে বলা আছে সমুদ্র পৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতায় অবস্থিত হবে। ঠিক আছে। এবং চারপাশে খাড়া ঢালযুক্ত হবে, পাহাড়ের থেকে কম উচ্চতা বিশিষ্ট হবে। এইরকম সুবিস্তৃত ভূমিরূপকে আমরা মালভূমি বলবো। ঠিক আছে। তাহলে
তোমার সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা কত হতে হবে বললাম? 300 থেকে 600 মিটারের মধ্যে। ঠিক আছে, তো কিছু কিছু ক্ষেত্রে এটা আরো বেশি হয় অনেক সময়, আবার অনেক সময় কমও হতে পারে। সেগুলো ব্যতিক্রম, সব জায়গাতে কিছু না কিছু ব্যতিক্রম আছে, তাই না? তাহলে মালভূমির সংজ্ঞা বোঝা গেল তো স্টুডেন্টস? সবাই বুঝতে পেরেছো মালভূমির সংজ্ঞা? আচ্ছা, যদি কারো সমস্যা থাকে বলতে পারো। বোঝা গেছে তো? আচ্ছা, ঠিক আছে। তো মালভূমির বৈশিষ্ট্য কি সেটা আমরা জানবো। তার আগে এই যে মালভূমি আমরা পড়লাম, মালভূমির ভারতবর্ষের এবং পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মালভূমির কিছু উদাহরণ আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, কি কি সেগুলো মনে রাখতে হবে? তো তার আগে একটা বলি, এই যে স্থলভাগের আমাদের যে স্থলভাগ রয়েছে, আমাদের স্থলভাগের দেখো প্রায় 30% এলাকা এই মালভূমির মধ্যে অন্তর্গত হয়েছে। ঠিক আছে, তো যে উদাহরণগুলো আমি তোমাদের সামনে রাখবো সেই উদাহরণগুলো হলো, দেখো এখানে দুটো ছবি আমি জাস্ট দেখিয়েছি, এগুলো সব উদাহরণ তো আর একটা এর মাধ্যমে দেখাতে পারি না। তো এখানে প্রথমেই যে ভারতের যে মালভূমিগুলো, প্রধান প্রধান যে মালভূমিগুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি। ঠিক আছে, ভারতবর্ষের দক্ষিণতম অংশে দক্ষিণের রাজ্যগুলি জুড়ে যে মালভূমিগুলো লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের দাক্ষিণাত্য মালভূমি। এরপর রয়েছে ছোট নাগপুর মালভূমি, যেটা ঝাড়খণ্ড, বিহার এই অংশতে অবস্থান করছে। মেঘালয় মালভূমি, যেটা মেঘালয় রাজ্যের দিকে অবস্থান করছে। এছাড়াও রয়েছে চীনের তিব্বত মালভূমি। দেখো এই যে ম্যাপটার মধ্যে একটা বৃহৎ অংশ জুড়ে তিব্বত প্লাটু, এই তিব্বত অংশটা কিন্তু ব্যাপকভাবে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই তিব্বত প্লাটু এবং তার সাথে রয়েছে, আমি আরো একটা দেখিয়েছি, পামির মালভূমি। পামির মালভূমি এর উচ্চতা অনেকটাই বেশি, গড় উচ্চতা অনেকটাই বেশি, যার জন্য একে আবার পৃথিবীর ছাদ বলা হয়। আর এই তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ অঞ্চল জুড়ে অবস্থান করেছে এই তিব্বত মালভূমি। এটা দুটোই তোমার পড়ছে চীনের অংশের মধ্যে। এছাড়াও কিছু কিছু মালভূমি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে তুরস্কের আনাতোলিয়া দেখতে পাই। এছাড়াও কলম্বিয়া মালভূমি, ইথিওপিয়া এবং লিজেন্ড মালভূমি আমরা এগুলো দেখতে পাই। তাহলে মালভূমির সংজ্ঞা এবং উদাহরণ সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমাকে কেউ একটু বলো তো যে ভারতবর্ষের যে কোনো দুটো মালভূমির নাম আমি কি কি উল্লেখ করলাম এখানটাতে? একটা ছোট নাগপুর মালভূমি আর একটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। ভেরি গুড। আচ্ছা, পরের পেজটাতে আমরা যাই। এইখানটাতে যেটা আমি বলছিলাম যে মালভূমির বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে কোনো একটা ভূমিরূপের নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপরেই ভিত্তি করে কিন্তু সেই ভূমিরূপটা গড়ে ওঠে এবং সেটা দেখেই আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি। তো প্রথমেই আছে আমাদের মালভূমির বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে উচ্চতা। কি আছে উচ্চতাতে? সংজ্ঞাতেই আমরা পড়েছি। ঠিক আছে, তো মালভূমির মাঝারি উচ্চতা বিশিষ্ট হয়। উচ্চতা, গড় উচ্চতা কত বলেছিলাম স্টুডেন্টস? 300 থেকে 600 মিটার। ভেরি গুড। কিন্তু কিছু কিছু জায়গাতেও 4000 মিটারেরও বেশি উচ্চতা আমরা দেখতে পাই, আবার কিছু কিছু জায়গাতে 300 মিটারেরও কম উচ্চতাযুক্ত মালভূমিও আমরা লক্ষ্য করতে পারি। তো এই যে উচ্চতা বললাম, এই উচ্চতা অনুসারে মালভূমিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উচ্চ মালভূমি আর একটা হচ্ছে নিম্ন মালভূমি। ঠিক আছে, তো উচ্চ মালভূমির অন্তর্গত কোন কোন মালভূমিগুলো পড়ছে?
উচ্চ মালভূমি হিসাবে তিব্বত মালভূমি পড়ছে, পামির মালভূমি পড়ছে, লাদাখ পড়ছে, বলিভিয়া মালভূমি পড়ছে। তোমাদের এ প্রসঙ্গে বলে রাখি, এই লাদাখ মালভূমি কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে উচ্চতম একটা মালভূমি। ঠিক আছে, এই লাদাখ মালভূমি। আচ্ছা, তাহলে কি কি বললাম? প্রথমে আমরা উচ্চ মালভূমির যে উদাহরণ, এই উদাহরণগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথমেই যেটা আমরা উচ্চ মালভূমি এর উদাহরণ হিসাবে পড়লাম তিব্বত মালভূমি, পামির মালভূমি, লাদাখ মালভূমি এবং বলিভিয়া মালভূমি। নিম্ন মালভূমি হিসাবে একদমই সোজা ভারতবর্ষের মধ্যে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, ছোট নাগপুর মালভূমি, ইউনান মালভূমি আর হচ্ছে আরব মালভূমি। ঠিক আছে স্টুডেন্টস, তো এই মালভূমিগুলোর নাম আমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। 2 নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মালভূমি, কিছু কিছু মালভূমির বিস্তার এতটাই বেশি হয়, এতটাই বড় হয়, যেটা অন্যান্য ভূমিরূপের থেকে যেন বেশ খানিকটা বড়। প্রচুর অংশ জুড়ে, প্রচুর অঞ্চল জুড়ে এই মালভূমিগুলো বিস্তার করে রয়েছে। তাই সুবিস্তৃত অঞ্চল জুড়ে এই মালভূমিটা অবস্থান করে। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে তিব্বতের ক্ষেত্রে, তিব্বতের মালভূমির তোমার গড় ক্ষেত্রমান প্রায় 45 লক্ষ বর্গ কিলোমিটার। বুঝতে পারছো, 45 লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু অনেকটাই বিশাল অঞ্চল জুড়ে। দেখো এই ছবিটা আমি দেখিয়েছি, এটা তিব্বত মালভূমির কোনো একটা জায়গার অংশ, কারণ 45 লক্ষ বর্গ কিলোমিটার ছবি তো একটা ছবির মাধ্যমে এখানে নিয়ে আসা সম্ভব হয় না। তো কোনো একটা জায়গার অংশ আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। বিরাট অংশ জুড়ে এই তিব্বত মালভূমিটাকে আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে বয়সকাল। কোনো একটা ভূমিরূপের তার নির্দিষ্ট বয়স হতে হবে, যেহেতু ভূপৃষ্ঠের ওপরে দীর্ঘকাল ধরে তার ঘাত প্রতিঘাত চলে, কোন ভূমিরূপ কতটা কতটা মানে সহ্য ক্ষমতা নিয়ে সেখানে অবস্থান করছে, সেটা আমরা এই বয়সের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি, তাই তো? তাহলে আমরা মানুষেরও যেমন একটা বয়স হতে পারে, দীর্ঘ প্রথমে শিশু অবস্থা থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, তো যে কোনো ভূমিরূপেরও একটা বয়স কিন্তু একটা বড় প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, তো বয়সকাল কেমন হতে পারে? এই মালভূমি বয়সে প্রাচীন হতে পারে, আবার নবীনও হতে পারে। ঠিক আছে, তো প্রাচীন মালভূমি হিসাবে আমরা ভারতবর্ষের দাক্ষিণাত্য মালভূমিকে প্রাচীন মালভূমি বলতে পারি। আর নবীন মালভূমি হিসাবে আমরা এটাকে তিব্বত মালভূমিও বলতে পারি। ঠিক আছে, তো কেন বয়সে প্রাচীন দাক্ষিণাত্য আর এই তিব্বতকে নবীন বলছি, এটা পরে আর একটু বিস্তারিতভাবে যখন সেগুলোকে বলা হবে, বিস্তারিতভাবে আরো একটু আমি বলছি তোমাদেরকে। তাহলে কটা বৈশিষ্ট্য আমরা এখন অবধি পড়লাম? এখন অবধি পড়লাম আমরা 3টে বৈশিষ্ট্য। একটা হচ্ছে উচ্চতা, তাকে আবার দুটো নির্দিষ্ট শ্রেণীতে বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে উচ্চ মালভূমির অংশ আর একটা হচ্ছে নিম্ন মালভূমি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিস্তার, অর্থাৎ কতটা অংশ জুড়ে মালভূমি বিস্তার লাভ করে সেটাকে আমরা বলেছি। 3 নম্বর বলেছি বয়স, কতটা একটা মালভূমির বয়স কতটা হতে পারে, নবীন হতে পারে বা প্রাচীনও হতে পারে। 3টে বৈশিষ্ট্য পড়লাম। ঠিক আছে, তো এর পরে যেটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে যে 4 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কি আছে? এর উপরিভাগ হচ্ছে ঢেউ খেলানো এবং অসমতল, এবং এর আপেক্ষিক উচ্চতা অনেকটাই কম থাকে। ঠিক আছে,
তো দেখো, আগের যে কয়েকটা মালভূমির ছবি আমি তোমাদের সামনে রেখেছি, কিছু কিছু মালভূমি ছিল একদম পুরো সমতল বিশিষ্ট, আবার কিছু কিছু জায়গায় কিন্তু বেশ খানিকটা ঢেউ খেলানো অবস্থায় রয়েছে। ঠিক আছে, এটাও একটা 4 নম্বর একটা বৈশিষ্ট্য। ঢাল ও আকৃতি, দেখো এই যে দুটো ছবি, একটা আমি যেটা তোমাদের ডায়াগ্রাম আর একটা অরিজিনাল ছবি দেখিয়েছি, ঢাল এবং আকৃতি দেখো, মালভূমির চারিপাশের যে ঢাল, সেই ঢাল কিন্তু বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকম মানে মানে খাড়াই অংশ, খাড়াই হতে পারে বেশি, চারপাশে ভূমিঢাল খুব খাড়া হয়, প্রায় 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত খাড়া হতে পারে। ঠিক আছে, প্রান্তভাগে অত্যন্ত ভাবে খাড়া হয়ে নিচের দিকে নেমে যায়, যেটা আমি প্রথমেই তোমাদেরকে টেবিলের যে অংশটা দেখিয়েছিলাম সেই অংশটা। ঠিক আছে, তো তার জন্য এটাকে টেবিল ল্যান্ড ও বলা যেতে পারে। আচ্ছা, দেখো এই যে অরিজিনাল যে ছবিটা এখানে দেখিয়েছি, এ দেখো চারিদিকে দেখলেই বোঝা যাবে চারিদিকে অত্যন্ত খাড়া ঢাল, প্রান্ত খাড়া ঢাল হয়ে গেছে, খাড়া ঢাল হয়ে নিচের দিকে নেমে গেছে। পাহাড়, এই মালভূমির অংশে কিছু ছোট ছোট পাহাড় ও লক্ষ্য করা যায়। কিছু পাহাড় ছোট ছোট ঘিরে থাকে, মালভূমি অংশের ওপর ছোট ছোট কিছু পাহাড় আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, পরবর্তী যে অংশটা, দেখো এতক্ষণ আমরা পড়লাম মালভূমি কি, তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি। তো শুরু থেকেই আমরা বারবার বলছি যে এই মালভূমিকে আমরা টেবিল ল্যান্ড বলতে পারি। টেবিল মানে কি, যেটা আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি টেবিল। ঠিক আছে, ল্যান্ড মানে ভূমি, অর্থাৎ টেবিলের মতো যে ভূমি সেটাকে দেখতে বলা হয় বলে একে টেবিল ল্যান্ড বলছি। তো তারও তো একটা নির্দিষ্ট কারণ আছে, যে এই কারণগুলির ওপর ভিত্তি করে আমরা মালভূমিকে টেবিলের সঙ্গে একটা প্রায় তুলনাই করা যেতে পারে, বা তার মতো দেখতে বলে টেবিল ল্যান্ড বলছি। তো কি কি কারণ হতে পারে? তো প্রথম যে কারণটা সেটা আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে এই মালভূমির উপরিভাগ প্রায় সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়। কি বললাম? মালভূমির উপরিভাগ প্রায় সমতল বা সামান্য ঢেউ খেলানো হতে পারে। দেখো এই যে প্রথম যে ছবিটা, এটা মালভূমির অংশ। এই মালভূমির দেখো কিছু কিছু জায়গায় ঢেউ খেলানো রয়েছে, তাই তো, এবং বৃহৎ অঞ্চল জুড়ে, বৃহৎ অংশ জুড়ে এটা অবস্থান করছে, আমরা লক্ষ্য করতে পারছি এটা বিরাট অংশ জুড়ে রয়েছে, তাই না? আচ্ছা, এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে, মালভূমির চারপাশ খুবই খাড়া ঢালযুক্ত। আগের ছবিগুলো দেখিয়েছি, এই ছবিটাও দেখো, যে প্রান্ত ভাগটা রয়েছে খুব খাড়া ভাবে উপর থেকে নিচের দিকে নেমে এসছে, একদম খাড়া ভাবে। কত ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচের দিকে নেমে এসছে? প্রায় 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা নিচের দিকে নেমে এসেছে, অত্যন্ত খাড়া ভাবে। এবং এই যে অবস্থানটা করছে, বা এই যে ভূমিরূপগুলো এমন ভাবে অবস্থান করছে যা প্রায় টেবিলের মতো দেখতে বলা হয় বলে একে আমরা টেবিল ল্যান্ড ও বলে থাকি। এবং এই যে অংশটা, যেটা আমি তোমাদের সামনে এখন আলোচনা করলাম, যেটা বললাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা প্রায় পরীক্ষাতে আমরা আসতে দেখেছি, আসে। তো মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, যদি কারণ সহ ব্যাখ্যা করতে বলে, কারোর কোনো বুঝতে কি অসুবিধা আছে, বা বলতে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এর পরের অংশে আমরা যাব। পরে কি আছে? পরে হচ্ছে আমরা পামির মালভূমি জেনেছি। আচ্ছা বলো তো, পামির মালভূমি উচ্চ মালভূমির মধ্যে পড়বে না নিম্ন মালভূমির মধ্যে পড়বে? ঠিক বলেছো, পামির মালভূমি উচ্চ মালভূমির অন্তর্গত হবে।
কেন উচ্চ মালভূমির মধ্যে পড়বে? কারণ এর উচ্চতা দেখো, আমরা যেটা পড়েছিলাম 300 থেকে 600 হলেই তাকে মালভূমি বলবো, তাই না? কিন্তু এর গড় উচ্চতা দেখো 4873 মিটার। ঠিক আছে, মালভূমিটা কোথায় অবস্থান করে? এটা হচ্ছে মধ্য এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ পর্বত গ্রন্থি যে অংশ, তার নাম হলো পামির। এটি পৃথিবীর সর্বোচ্চ অর্থাৎ সব থেকে উঁচু একটি মালভূমি। এর গড় উচ্চতা 4873 মিটার এবং উপরিভাগ সমতল এবং চারপাশ খাড়া ঢালযুক্ত, অত্যন্ত খাড়াভাবে নিচের দিকে নেমে গেছে। দেখো, এতক্ষণ আমরা মালভূমির যা যা বৈশিষ্ট্য আমরা পড়েছি বা জেনে এসেছি, সবকটাই কিন্তু এই পামিরের সঙ্গে যথাযথভাবে মিলে যাচ্ছে। 1 নম্বর উচ্চতার দিক থেকে মিলে গেল, ভূমিরূপের ক্ষেত্রে সমতল না বন্ধুর সেটার ক্ষেত্রে দেখলাম, চারপাশের প্রান্তভাগের ঢাল কেমন হতে পারে সেটাও দেখলাম। তো সব রকম বৈশিষ্ট্য মালভূমির সাথে মিলে যাওয়ার জন্যই, বৈশিষ্ট্যগত মিল থাকার জন্য এটাকে পৃথিবীর ছাদ বলা হয়। হঠাৎ করে পৃথিবীর ছাদ কেন আমরা বলছি? আমাদের স্কুলের ছাদ বা বাড়ির ছাদে সবাই উঠে খেয়াল করেছো, দেখেছো? আচ্ছা, এই উপরে আমরা যদি যত তলাই হোক না কেন, একতলা হতে পারে, দোতলা হতে পারে, এই ছাদে যখন আমরা যাই, তো ছাদটা কেমন হয়? সমতল হয়। সবার বাড়ির ছাদ, কারোর বাড়ির ছাদ কি ঢেউ খেলানো আছে? তো নেই। তো বেশিরভাগ প্রত্যেকের বাড়ির ছাদ হচ্ছে সমতল, মানে সমানভাবেই রয়েছে, সেইভাবে ঢালাই করেছে। এবং এই যে প্রান্ত ভাগ অর্থাৎ শেষ যে অংশগুলো যেখানেতে রেলিং গুলো দেওয়া হয়, সেইখান থেকে নিচের দিকে কিভাবে গেছে? একদম প্রান্ত ভাগ খাড়া ঢাল ভেবে গেছে, খাড়াই ভাবে নিচের দিকে নেমে গেছে, তাই না? তো এই ছাদের সাথে এটা সর্বোচ্চ বিরাট অংশ জুড়ে অবস্থান করছে, এটা বৈশিষ্ট্যগত মিল রয়েছে। ঠিক আছে, বৈশিষ্ট্যগত মিল থাকার জন্য এই পামিরকে পৃথিবীর ছাদ বলা হচ্ছে। এটা হচ্ছে পামির মালভূমির একটা নির্দিষ্ট অংশ, আমি তোমাদের সামনে দেখিয়েছি। ঠিক আছে, আর পামির মালভূমির অবস্থানটা আমি তোমাদের পূর্ববর্তী ম্যাপে দেখিয়েছি, আবার এই ম্যাপটার মাধ্যমে দেখাচ্ছি। এটা মধ্য এশিয়ার মধ্যে পড়ছে, এই যে মধ্য এশিয়া, এই মধ্য এশিয়া চীনের অন্তর্গতর মধ্যে পড়ে এই পামির গ্রন্থি বা পামির মালভূমি। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবাই বুঝতে পেরেছো? এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে পামিরকে বা এই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ কেন বলা হয় বা কেন বলবো, এবং আরো বলতে পারে এর সাথে কি কি বৈশিষ্ট্যগত মিল থাকায় এই অংশকে আমরা পৃথিবীর ছাদ বলছি। তাহলে বোঝা গেল? দেখো, এটাও কিন্তু আমাদের এই যে ছাদের সঙ্গে মিল রয়েছে বলেই এটাকে পৃথিবীর ছাদ বলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী যে অংশ রয়েছে, এই পরবর্তী অংশে আমরা মালভূমির শ্রেণীবিভাগটা একটু জানবো। কি আছে শ্রেণীবিভাগে? দেখো, আমরা এতক্ষণে যা পড়লাম এর মধ্যে বা উদাহরণ যেগুলো আমরা জেনেছি, সেই মালভূমির উদাহরণগুলো কিন্তু বিভিন্ন ভাবে এর উৎপত্তি হয়েছে। তাহলে উৎপত্তির এবং তার গঠনগত অনুসারে মালভূমিকে প্রধানত আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। এখানে 4টে ভাগ দেখা হয়েছে, কিন্তু প্রধান যে ভাগ, সেই ভাগ হচ্ছে 3টি ভাগ। ঠিক আছে, আচ্ছা, 1 নম্বর যে ভাগটা সেটা হচ্ছে ভূগাঠনিক মালভূমি। এই ভূগাঠনিক মালভূমিটা কি? দেখবে তোমরা পাঁচ সম্পর্কে অল্প একটু ধারণা তোমাদের হয়েছে। এই পাঁচ সংস্থানের ফলে বা ভূমিকম্পের ফলে, ঠিক আছে, এই যে কারণগুলোর জন্য বা যে মালভূমিগুলোর সৃষ্টি হয়,
সেগুলোকে আমরা বলবো ভূগাঠনিক মালভূমি। তো এই ভূগাঠনিক মালভূমি কি কি নামে আমাদের সামনে সৃষ্টি হয়েছে বা আমাদের সামনে পরিচিত হয়েছে? 1 নম্বর হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মহাদেশীয় মালভূমি। 3 নম্বর হয়েছে চ্যুতি সৃষ্ট মালভূমি। 4 নম্বরে রয়েছে তির্যক মালভূমি। তাহলে এই যে অংশগুলো প্রথমে আমরা জানলাম, এগুলো হচ্ছে ভূগাঠনিক মালভূমির অন্তর্গত ভাগগুলি, ঠিক আছে। এবার আসছে 2 নম্বর যে অংশ, ক্ষয়জাত মালভূমি। দেখো, ক্ষয়জাত শুরুতেই বা শব্দটির মধ্যেই বলে দেওয়া হচ্ছে ক্ষয়ের ফলে, ক্ষয়ে যাওয়ার ফলে ভূপৃষ্ঠের যে মালভূমিগুলো তৈরি হয় বা লক্ষ্য করা যায়, সেগুলো হচ্ছে ক্ষয়জাত মালভূমি। এই ক্ষয়জাত মালভূমি, এই ক্ষয়জাত মালভূমির কি কি অংশ আমরা দেখতে পাই বা কি কি নামে আমাদের সামনে পরিচিত হয়? একটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, 2 নম্বর হচ্ছে সমপ্রায় মালভূমি, 3 নম্বর হচ্ছে ক্ষয় প্রাপ্ত মালভূমি, ঠিক আছে। আচ্ছা, এবার মালভূমির মূল শ্রেণীবিভাগের 3 নম্বর যে ভাগটা, সেটা রয়েছে সঞ্চয়জাত মালভূমি। কি এই সঞ্চয়জাত মালভূমি? দেখো, সঞ্চয়, ভূপৃষ্ঠের কোনো অংশ বা কোনো উপরিতল যদি সঞ্চয়ের ফলে গড়ে ওঠে, সঞ্চয়ের ফলে মালভূমি গড়ে ওঠে, সেটাকে আমরা বলবো সঞ্চয়জাত মালভূমি। কি কি ভাগ রয়েছে বা কি কি ভাবে আমাদের সামনে পরিচিতি লাভ করেছে? একটা হচ্ছে লাভা মালভূমি, তারপরেরটা হচ্ছে মরু মালভূমি, তৃতীয়ত হচ্ছে তুষার মালভূমি, ঠিক আছে। এই গেল আমাদের মালভূমির প্রধান শ্রেণীবিভাগ এবং তাদের অন্তর্গত ভাগগুলি। আরো একটা মালভূমি রয়েছে, সেটা হচ্ছে অন্যান্য মালভূমির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তার অন্তঃকরণ করা হয়েছে পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমিটা কোথায় দেখতে পাওয়া যায়? পর্বত বা পাহাড়ের একদম শেষ প্রান্ত ভাগে এসে, যেখানটাতে তার যে ক্ষয়জাত অংশগুলো সেখানে সঞ্চিত হচ্ছে, সেটাকে পাদদেশীয় মালভূমি লক্ষ্য করা যায়। সেই জন্য এটা অন্যান্য মালভূমির মধ্যে বলা হয়েছে। তাহলে বোঝা গেল মালভূমি এতক্ষণ যা আমরা পড়লাম, তার প্রধান 3টি ভাগে ভাগ করতে পারি আমরা: ভূগাঠনিক মালভূমি, ক্ষয়জাত মালভূমি আর হচ্ছে সঞ্চয়জাত মালভূমি, ঠিক আছে। ভূগাঠনিক মালভূমির ভাগগুলো তোমাদেরকে বলেছি, ক্ষয়জাত মালভূমির ভাগগুলো বলেছি, সঞ্চয়জাত মালভূমির ভাগগুলো বলেছি। একদম সহজ। ভূগাঠনিক মানে কি বলতো? কি বললাম? ভূগাঠনিক মানে গিরিজনী আলোড়ন হতে পারে, পাত সংস্থান হতে পারে, ভূমিকম্প হতে পারে। ভেরি গুড। ক্ষয়জাত, ক্ষয়ে যাওয়ার ফলে যেগুলো তৈরি হয় ক্ষয়জাত। সঞ্চয়জাত, সঞ্চয়ের ফলে যেগুলো তৈরি হয় সেটা সঞ্চয়জাত, তাই তো? আচ্ছা, তো এখানে অনেকগুলো শ্রেণীবিভাগ তোমাদের সামনে দেখিয়েছি, তোমাদের ঘাবড়ানোর কিছুই নেই। আমাদের এই 9ম শ্রেণীর পাঠ্যসূচি অনুসারে আমাদের এখানে 4 প্রকার, 4টি মালভূমি নিয়ে আমাদের এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঠিক আছে। সেই 4টি পার্ট কি কি দেখো, এখানে স্টার মার্ক দিয়ে দেওয়া হয়েছে। পর্বত বেষ্টিত মালভূমি নিয়ে আলোচনা করা হয়েছে, মহাদেশীয় মালভূমি নিয়ে আলোচনা করা হয়েছে, ব্যবচ্ছিন্ন মালভূমি নিয়ে আলোচনা করা হয়েছে, আর লাভা মালভূমি নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভূগাঠনিকের 2টো ভাগ নেওয়া হয়েছে। কটা? ভূগাঠনিকের 2টো ভাগ নেওয়া হয়েছে, ক্ষয়জাতর 1টা ভাগ নেওয়া হয়েছে, আর সঞ্চয়জাত মালভূমির 1টা ভাগ নেওয়া হয়েছে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী যে অংশ রয়েছে, এই পরবর্তী অংশে প্রথমেই আমরা পর্বত বেষ্টিত মালভূমি সম্পর্কে জানব।
তো পর্বত বেষ্টিত মালভূমির সংজ্ঞা কি আছে? বলা হচ্ছে যে, তো এটা আমরা প্রথমে বলেছি, এটা একটা ভূগাঠনিক প্রক্রিয়ার ফলে সৃষ্ট হওয়া মালভূমি, এই পর্বত বেষ্টিত মালভূমি। দেখো এই কথাটার মধ্যে তার একটা সংজ্ঞা বলে দেওয়া হয়েছে, বা পর্বত বেষ্টিত অর্থাৎ আমরা যদি ভেঙে বলি পর্বত দ্বারা বেষ্টিত, তাহলে যে মালভূমির চারপাশ চারটে অংশ যদি মানে চারটে অংশ মানে চারি ভাগ বলতে চাইছি আর কি, সবদিকে যদি সুউচ্চ পর্বত দ্বারা যদি বেষ্টিত থাকে এবং মাঝখানে যদি মালভূমিটা অবস্থান করে, সেটাকে আমরা বলবো পর্বত বেষ্টিত মালভূমি। আরেকবার বলি আমরা, গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পার্বত্য অঞ্চলের চারপাশে পর্বত ঘেরা এবং সুউচ্চ বৃহদাকার যে মালভূমির সৃষ্টি হয় তাকে আমরা বলবো পর্বত বেষ্টিত মালভূমি। ঠিক আছে? কেমন দেখতে হয় দেখো তো পর্বত বেষ্টিত মালভূমি। শুরুতেই বললাম আমি, পর্বত দ্বারা বেষ্টন করছে। দেখো চারিদিকে দেখো পাহাড়গুলো খাড়াভাবে অবস্থান করছে, মাঝখানে মালভূমিটা একটা বিশাল অংশ জুড়ে বিস্তার লাভ করে আছে। ঠিক আছে? এটা হলো পর্বত বেষ্টিত মালভূমি। ঠিক আছে? এটাও একটা ছবি, এটাও দেখো পর্বত বেষ্টিত মালভূমির একটা অরিজিনাল ছবি। চারিদিকে পর্বত যে অংশগুলো লক্ষ্য করা যাচ্ছে এবং তার মাঝখানে বন্ধুরতা সমতল সব মিলিয়ে মিশিয়ে ঢেউ খেলানো অংশ জুড়ে মালভূমিটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো কি কি বৈশিষ্ট্য আছে এই পর্বত বেষ্টিত মালভূমির? তার আগে আমরা উৎপত্তি বা সৃষ্টি কিভাবে হয়েছে সেটা একটু জানি। গিরিজনী প্রক্রিয়ায়, ঠিক আছে, যখন এই যে পাতগুলোর যে মানে প্রসারণ ঘটছিল, একে একটা আর একটার উপরে স্থানান্তর ঘটছিল, হওয়ার ফলে কি হয়েছে, মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটেছে এবং সেই সাথে সাথেই মহীখাতের মধ্যবর্তী অংশ ওপরে উঠে গেছে, ওপরে উঠে গিয়ে মালভূমিতে পরিণত হয়েছে। এইভাবে পর্বত বেষ্টিত মালভূমির উত্থান ঘটেছে। তো এই যে আমি এটা ছবি দিয়ে বুঝতে পারি, ছবিটা দেখো চারিদিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলো যখনই গিরিজনী বিভিন্ন আলোড়ন ঘটেছে হওয়ার সময় এগুলো তোমরা তেথিস মহীখাত থেকে যেমন হিমালয়ের উৎপত্তি ঘটেছিল মনে আছে, দেখো এই অংশগুলোতেও তখন এই পাতের পার্শ্বচাপের ফলেই এগুলো ঘটেছিল। তাই যখন পর্বতগুলো উত্থান ঘটেছিল তার সঙ্গে সঙ্গে এই মধ্যবর্তী অংশেরও উত্থান ঘটেছিল। ঠিক আছে? তো উত্থান ঘটার মধ্যবর্তী অংশ উপরে উঠে গেল এবং একটা সুবিস্তৃত সমতল ক্ষেত্র তৈরি করলো, চারিদিকে পর্বত অবস্থান করলো। তাহলে যার জন্য এটাকে আমরা বলছি পর্বত বেষ্টিত মালভূমি। বোঝা গেল স্টুডেন্টস? পর্বত বেষ্টিত মালভূমি। কি কি বৈশিষ্ট্য আছে এর দেখি আমরা, কি কি বৈশিষ্ট্য রয়েছে। এগুলি সুউচ্চ মালভূমি। ঠিক আছে? আর এই পর্বত বেষ্টিত মালভূমি সবসময় বয়সে নবীন হবে, অর্থাৎ যেহেতু এটা তোমার নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গিরিজনী বিভিন্ন আলোড়নের ফলে তৈরি হয় এবং এদের কার্যক্রিয়া প্রায় সময় চলতে থাকে, সেই জন্য এগুলোকে আমরা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলের মধ্যেই তার সেই তো উচ্চতা কিছু কিছু অংশে উচ্চতা অনেকটাই বেশি এবং যেগুলো এগুলো একটা গিরিজনী আলোড়নের প্রভাবে তৈরি হচ্ছে, তো এর উচ্চতা অনেকটাই বেশি হয় অন্যান্য সাধারণ মালভূমি থেকে। এই পর্বত বেষ্টিত মালভূমির উচ্চতা একটু বেশি হয়। 2 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা কি আছে, বিস্তার। ঠিক আছে? এই পর্বত বেষ্টিত মালভূমি অনেকটা অংশ জুড়ে বিস্তার লাভ করে এবং অন্যান্য অংশের থেকে বেশ খানিকটা অংশ জুড়ে বিস্তার লাভ করে। যেমন তিব্বতের মালভূমির ক্ষেত্রমান প্রায় 45 লক্ষ বর্গ কিলোমিটার। পর্বত ঘেরা, তা পর্বত বেষ্টিত মানে পর্বত ঘেরা তো হবেই। এই মালভূমিগুলি নবীন এবং নবীন ভঙ্গির পর্বত
দ্বারা এটা চারিদিকে ঘিরে রয়েছে, ফলে শুষ্ক ও শীতল হয়। ভূপৃষ্ঠের দুর্বল অংশ, অবশ্য দুর্বল অংশ, কারণ এইখানটায় সবসময় পাতের যে সংস্থান তাদের কার্যক্রিয়া সঙ্গে চলতে থাকে, এবং প্রবল পার্শ্বচাপের জন্য পর্বত বেষ্টিত যে মালভূমি অঞ্চল সেটা ভূমিকম্প প্রবণ হচ্ছে, যার জন্য এই জায়গার অংশটা অস্থিতিশীল হয়, অর্থাৎ স্থিতিশীল হয় না। যে কোনো সময় এই অংশের উচ্চতা বাড়তে পারে বা কমতেও পারে। ঠিক আছে, এই গেল 4টি বৈশিষ্ট্য আমাদের পর্বত বেষ্টিত। এতক্ষণে আমরা পর্বত বেষ্টিত মালভূমির বিভিন্ন তোমার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এবার এর উদাহরণগুলো কোথায় কোথায় এই পর্বত বেষ্টিত মালভূমি লক্ষ্য করা যায়। দেখবে একটা ম্যাপ আমি দেখিয়েছি, তবে এর মধ্যেই সমস্ত পর্বত বেষ্টিত মালভূমি এগুলো নয়, এটা প্রায় পৃথিবীর সমস্ত রকমের মালভূমি এখানে কিছু কিছু অংশে বিভিন্নভাবে দেখানো হয়েছে। তো আমি জাস্ট তোমাদের যেগুলো বলবো সেটা হচ্ছে যে এশিয়ার যে অংশগুলো রয়েছে, এশিয়ায় হিমালয় পার্বত্য অঞ্চলে লাদাখ, তিব্বত, অর্থাৎ এই যে তিব্বত দেখতে পাচ্ছ, বড় করে অংশ তিব্বতের অংশেই পামির এবং তিব্বত, এই অংশগুলো এখানটায় লক্ষ্য করা যেতে পারে হিমালয়ের কুনলুন পর্বতের মাঝখানে। এছাড়াও ছয়ডাম, আলতিনতাগ এগুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবং ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চল, যে ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের সেন্ট্রাল ম্যাসিভ, দেখো উপরে লেখা আছে একদম শুরুতেই সেন্ট্রাল ম্যাসিভ। ঠিক আছে, এবং ব্রিটানিয়া উচ্চভূমি, সোয়াবিয়ান মালভূমি, মোরাভিয়ান উচ্চভূমি, সাউটেন উচ্চভূমি, এগুলো আমরা লক্ষ্য করতে পারি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ হিসাবে। আচ্ছা, এছাড়াও উত্তর আমেরিকার রকি পার্বত্য যে অঞ্চল, সেখানটায় এই যে মেক্সিকো রয়েছে, ঠিক আছে, মেক্সিকো এবং ইউকন এবং কলম্বিয়া, এই যে কলম্বিয়া মালভূমি দেখতে পাচ্ছ, মেক্সিকান মালভূমি, এই মালভূমিগুলো আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পার্বত্য অঞ্চল, ইকুয়েডর এবং বলিভিয়া মালভূমি আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, পর্বত বেষ্টিত মালভূমির পরে 2 নম্বর যে মালভূমিটি ছিল সেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে ব্যবচ্ছিন্ন কথাটির মধ্যেই দেখো বলে দেওয়া হয়েছে কোনো উপরিভাগ, ভূপৃষ্ঠের উপরিভাগ বলা যেতে পারে, বা কোনো অংশ যদি কোনো কিছুর দ্বারা ছিন্ন হয়ে যায়, বা একটা অংশ থেকে আরেকটা অংশ যদি পৃথক হয়ে যায়, তখন তাকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি। কিভাবে হলো? প্রাচীন, এটা হতে হবে কিন্তু প্রাচীন মালভূমি বা উচ্চভূমি। এখানে মনে রাখতে হবে ব্যবচ্ছিন্ন নবীন নবীন ভঙ্গির প্রবাদের বা নবীন অংশ হবে না, এটা প্রাচীন হতে হবে। প্রাচীন মালভূমির বা উচ্চভূমি দীর্ঘকাল ধরে যখন নদ নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হবে এবং বিচ্ছিন্ন হয়ে কঠিন শিলা গঠিত যে ছোট ছোট মালভূমি সম উচ্চতায় অবস্থান করবে, তাকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি। ঠিক আছে, তো দেখো এই যে প্রথম যে ছবিটা আমি দেখিয়েছি, একটা বৃহৎ অংশ ছিল প্রাচীন মালভূমি বা উচ্চভূমির অংশ ছিল। নদীর বিভিন্ন খাত কি করলো, এখানটায় বয়ে যাওয়ার ফলে, প্রবাহিত হয়ে যাওয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এবং একটা অংশ আরেকটা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এটা ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর উৎপত্তি কিভাবে হলো? উৎপত্তি কঠিন ও নরম শিলা। দেখো এই যে ছবিটার মধ্যে যে অংশগুলো ক্ষয়ে গেছে সেগুলো কিন্তু অপেক্ষাকৃত নরম শিলা। তাহলে কঠিন ও নরম শিলা যদি পাশাপাশি অবস্থান করে, তার মধ্যে নরম যে শিলাস্তর সেগুলো খুব দ্রুত এবং তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এবং কঠিন শিলাস্তরগুলি সেগুলো দণ্ডায়মান রয়েছে, ক্ষয় না পেয়ে সেগুলো নির্দিষ্ট অবস্থানে রয়ে গেছে,
এবং এই সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন যে মালভূমি আমরা দেখতে পাই সেটাকে আমরা বলছি ব্যবচ্ছিন্ন মালভূমি। ঠিক আছে, আর এই যদি ব্যবচ্ছিন্ন প্রস্থচ্ছেদ লক্ষ্য করতে পারি, দেখো কঠিন শিলাগুলো দণ্ডায়মান রয়েছে, অবস্থান করছে তার নির্দিষ্ট অবস্থানে, এবং নরম শিলার অংশগুলো এখানে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ব্যবচ্ছিন্ন মালভূমির প্রস্থচ্ছেদ। আচ্ছা, তারপরে যে ছবিটা দেখিয়েছি এটাও দেখো একটা খুব ভালো ছবি। নদীর যে খাতটা, সংকীর্ণ নদীর খাতটা বয়ে গেছে, এবং এখানটা নদীর খাতটা বয়ে গেছে কিন্তু ক্ষয়ে গেছে নরম শিলার অংশের জন্যই এটা বয়ে গেছে। তো এইভাবে ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি হয়েছে। এর পরে হচ্ছে এই ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্য কি কি রয়েছে সেটা আমরা দেখব। কি কি বৈশিষ্ট্য রয়েছে? 1 নম্বর হচ্ছে বিচ্ছিন্নতা। অবশ্যই বিচ্ছিন্ন হয়ে রয়েছে বলেই ব্যবচ্ছিন্ন মালভূমি। সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। উচ্চতা কি আছে? এর উচ্চতা কম উচ্চতা বিশিষ্ট হয়, এটা নিম্ন মালভূমি, এবং ক্ষয় কার্যের জন্য যা উচ্চতা ছিল তার উচ্চতা আরো কমে যাচ্ছে। ঠিক আছে, এবং উচ্চতা কমে যাওয়ার ফলে পরবর্তী মালভূমিগুলো প্রায় একই উচ্চতায় অবস্থান করছে। শিলাগুলি কি হচ্ছে? প্রাচীন ও কঠিন শিলা দ্বারা গঠিত হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে খনিজ সম্পদ লক্ষ্য করা যায়। বিস্তার, এরা আয়তনে এরা খুব ছোট হয়, বিরাট অংশ জুড়ে এরা লক্ষ্য করা যায় না। পাহাড় ব্যবচ্ছিন্ন মালভূমির উপর ক্ষুদ্র টিলা বা মোনানক থাকে, যা সম উচ্চতা এবং গোলাকার হতে পারে। উদাহরণ কি কি আছে? ভারতবর্ষের বাঘেলখন্ড, বুন্দেলখন্ড, মালনাদ, হাজারিবাগ, মেঘালয় এবং পুরুলিয়া মালভূমি কিছু লক্ষ্য করা যেতে পারে। ভারত ছাড়াও ইংল্যান্ডে স্কটল্যান্ড, ওয়েলস মালভূমি উচ্চভূমি রয়েছে, এবং স্ক্যান্ডিনেভিয়া ফ্রিজেল্ট মালভূমি লক্ষ্য করা যায়। তাহলে স্টুডেন্ট, বোঝা গেল ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা, কিভাবে উৎপত্তি এবং তার বৈশিষ্ট্যগুলো। একদমই খুব সহজ করে আরো একবার বলছি, বুঝে নাও। ব্যবচ্ছিন্ন অর্থাৎ কোনো অংশ থেকে ছিন্ন হয়ে গেছে। কিসের জন্য ছিন্ন হয়ে গেল? নদী উপত্যকা, সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেল আর একটা অংশ থেকে অন্য অংশে। ঠিক আছে, এখানে কি ছিল? কঠিন শিলা ছিল আর নরম শিলা ছিল। তো নরম শিলা আমরা জানি, নরম শিলা খুব সহজে এবং দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তাই তো নরম শিলাগুলো। আর কঠিন শিলা সহজে ক্ষয় পায় না, দণ্ডায়মান রূপে অবস্থান করে। তো এরকম ভাবে নরম শিলা দীর্ঘ দিন ধরে ক্ষয় হতে হতে যখন তার উচ্চতা আর খানিকটা কমে যায় এবং একটা অংশ থেকে আরেকটা অংশ বিচ্ছিন্ন হয়ে, তখন সেটাকে আমরা বলছি ব্যবচ্ছিন্ন মালভূমি। তো ঠিক আছে, তো এই গেল আমাদের মালভূমির দুটো অংশ। তো আচ্ছা, এই গেল আমাদের মালভূমির তোমার পর্বত বেষ্টিত মালভূমি, আর একটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। কিন্তু আমি তোমাদের শুরুতে বলেছি পাঠ্যসূচি অনুসারে আমরা 4টি মালভূমি পড়ব। দুটো মালভূমি পড়লাম কারণ একটা ক্লাসে আমরা সম্পূর্ণ মালভূমির অংশটা আমরা পুরো কভার আপ করতে পারছি না বলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আরো যে মালভূমিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবো, এবং এছাড়াও তার সম্পর্কিত আরো জিনিসগুলো আছে সেগুলো আমরা জানবো। তো এখানে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি তোমাদের যখন তোমাদের বলছিলাম তখন আমি প্রশ্নগুলো বলেছিলাম, তো নোট ডাউন করেছো। এগুলো খুব ভালো করে লিখে নাও, বাড়ি থেকে ভালো করে জেনে আসবে। প্রথমে হচ্ছে মালভূমির সংজ্ঞা, বৈশিষ্ট্য লেখো, উদাহরণ সহ বলে দিয়েছি। দ্বিতীয়ত, পামিরকে কেন পৃথিবীর ছাদ বলা হয়? মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়? পৃথিবীর সব থেকে উচ্চতম মালভূমির নাম কি? মালভূমির শ্রেণীবিভাগ করো। ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা ও উদাহরণ দাও। ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্য লেখো চিত্রসহ। পর্বত বেষ্টিত এবং ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তি আলোচনা করো, এবং পর্বত বেষ্টিত মালভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো চিত্রসহ। ঠিক আছে, তো যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখলাম সেই প্রশ্নগুলো সম্পর্কে কারোর কি কোনো অসুবিধা আছে বুঝতে?
সব প্রশ্নগুলো বোঝা গেছে? ভেরি গুড। তো এই গেল আমাদের মালভূমির যে দুটো অংশ আমরা পড়লাম তার গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাসে মালভূমির আরো যে দুটি অংশ রয়েছে, অর্থাৎ পর্বত বেষ্টিত এবং ব্যবচ্ছিন্ন মালভূমি ছাড়া লাভা মালভূমি এবং মহাদেশীয় মালভূমি, যে দুটি অংশ আমাদের থেকে গেছে সেইটা এবং তার সঙ্গে যেগুলো রয়েছে সেগুলো আমরা বিস্তারিতভাবে জানবো। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সকলকে। সবাই ভালো থাকবে।